আসসালামু আলাইকুম। আইটি স্কুলের লার্ন ফার্স্ট পে লেটেস্ট সিরিজে সবাইকে স্বাগতম। আজ আমরা পরিণতি ও নাগরিকতা বিষয়ে প্রথম অধ্যায়ের বাকি টপিক সম্পর্কে আলোচনা করব। তাই চলো দেরি না করে শুরু করি আজকের লেকচারটি। প্রথমত, রাষ্ট্রের উপাদান। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে এক ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্র একা একা গঠন করা সম্ভব হয়নি। রাষ্ট্র গঠন করার জন্য অবশ্যই কিছু উপাদানের প্রয়োজন রয়েছে। যেমন পৃথিবীতে বা বিশ্বে মোট 195টি প্রায় রাষ্ট্র রয়েছে, যেগুলা কোনো না কোনো উপাদান দিয়েই গঠিত হয়েছে। তেমনি রাষ্ট্রের উপাদান আমরা দেখছি চারটি। এক হচ্ছে জনসমষ্টি। অবশ্যই একটি রাষ্ট্র গঠন করার জন্য সেখানে জনসংখ্যা বিদ্যমান থাকতে হবে, সেখানে অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সেখানে অবশ্যই একজন সরকার থাকতে হবে যে কিনা রাষ্ট্র পরিচালনা করবে, এবং সর্বশেষে সার্বভৌমত্ব থাকতে হবে। এখন জনসমষ্টি বলতে তুমি কি বোঝো? যেখানে হচ্ছে জনগণের একত্রে বসবাস থাকে, জনগণ একত্রে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, সেটাকে আমরা জনসমষ্টি বলে থাকি। এখন রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি ছাড়া কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। কোনো ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলেই সেই রাষ্ট্র গঠিত হয়। অর্থাৎ রাষ্ট্র গঠন করার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস থাকতে হবে, এবং নির্দিষ্ট জনসমষ্টির সেখানে কোনো প্রয়োজন নেই যে একক একটা জনসমষ্টি থাকবে, একক একটা দলই থাকবে, এরকম না। অবশ্যই অনেক দলের পরস্পর যে মিলবন্ধন, সেখানেই হচ্ছে জনসমষ্টি বিদ্যমান, এবং সেখানেই হচ্ছে রাষ্ট্র গঠিত হয়। এজন্য রাষ্ট্রবিজ্ঞানীদের মতে কথা আছে, রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা প্রয়োজনীয়। অর্থাৎ রাষ্ট্রে যতটুকু সম্পদ থাকে সেই সম্পদের তুলনায় যদি জনসংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই সেখানে রাষ্ট্রের ভারসাম্যও নষ্ট হয়ে যায়। এই জন্য রাষ্ট্রের সম্পদের সাথে, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যতটুকু সম্পদ থাকবে সেই সম্পদের সাথে জনসংখ্যার যে পারস্পরিক যে প্রয়োজনীয়তা, সেটা থাকা গুরুত্বপূর্ণ। তারপর দেখো, রাষ্ট্র গঠনের জন্য কি পরিমাণ জনসমষ্টি হবে তার কোনো নিয়ম নেই যে এই রাষ্ট্রের জন্য 1 কোটি জনসংখ্যা দরকার হবে, ওই রাষ্ট্রের জন্য 5 কোটি লাগবে, এরকম কোনো ধরাবাধা নেই। তবে কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে বাঞ্ছনীয়। যেমন রাষ্ট্রবিজ্ঞানের মতে রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যা থাকা কি বাঞ্ছনীয়। অর্থাৎ যতটুকু সম্পদ থাকবে তার উপর ভিত্তি করে জনসংখ্যা যে থাকবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন বাংলাদেশে প্রায় 17 কোটি জনসংখ্যা রয়েছে, যেটা কিনা 2022-এর জনশুমারি ভিত্তিতে। আর প্রায় ভারতে হচ্ছে প্রায় কি 121 কোটি, যেটা হচ্ছে 2011 সালের মতে। এখন দেখো, নির্দিষ্ট ভূখণ্ড। এখন রাষ্ট্র গঠন করার জন্য জনসমষ্টি যেমন প্রয়োজন, তেমনই হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ড দরকার। আর সেই নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে অবশ্যই একটা রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড অবশ্যই আবশ্যক। ভূখণ্ড বলতে আমরা কি বুঝি? ভূখণ্ড বলতে শুধু মাটি আমরা যেটাকে দেখতেছি বা আমরা যেখানে হচ্ছে হাঁটাচলা করতেছি সেটাকেই বোঝায় না। ভূখণ্ড বলতে এর স্থলভাগ, জলভাগ, আকাশ সীমা সব কিছুকেই বোঝায়। যেমন দেখো, ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে সমতল ভূমি, যেখানে আমরা বসবাস করছি, জলভাগ, পানি যে বিষয়টা, আকাশ সীমা, আকাশপথকে বোঝায়। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ এবং ভারতের স্বাক্ষরিত একটা সীমানা চুক্তি আছে, যেটা কিনা এত নতুন করে এই জমিটা যুক্ত হয়েছে, যেটা কিনা তোমাদের এমসিকিউতে আসার মতো, যেটা 2015 সালে 31 জুলাই হচ্ছে আবদ্ধিত হয়েছে। এখন বঙ্গোপসাগরে, যেটা কিনা মিয়ানমার এবং ভারত, সেখানের আয়তন হচ্ছে এটা। এবং বর্তমানে বাংলাদেশের সমুদ্র অঞ্চলে এইগুলো যে তোমার সিরিয়ালে আছে সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে, এবং হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে, অঙ্কের বিষয়গুলো, সেগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে, কেননা মাঝে মধ্যে এগুলো হচ্ছে এমসিকিউতে চলে আসে। আর বাংলাদেশের আয়তনের চেয়ে যে রাষ্ট্রগুলো বড় আছে সেগুলো হচ্ছে গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রভৃতি। ঠিক আছে? এখন দেখো, সরকার। একটা রাষ্ট্র গঠন করার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার ছাড়া কোনো রাষ্ট্র গঠন করা যাবে না। সরকার একটি মুখ্য এবং প্রাধান্য বিষয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না। জনসমষ্টি থাকবে, সেখানে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, তারপর অবশ্যই যেটা অত্যাবশ্যকীয় সেটা হচ্ছে কি সরকার। অর্থাৎ রাষ্ট্র সরকার ছাড়া কখনোই গঠন করা সম্ভব নয়। রাষ্ট্রের কার্যাবলী এবং সরকার দ্বারা
পরিচালিত হয়, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যে সকল কাজকর্ম আছে সেগুলো সবকিছুই হচ্ছে সরকার দ্বারা পরিচালিত হবে। যেমন রাষ্ট্র কি উপায়ে চলবে, কোন নিয়মে চলবে, সেগুলো সবই হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত। তো সরকার গঠিত হয় 3টি বিভাগ নিয়ে। সরকার গঠিত হয় কয়টি বিভাগ নিয়ে? 3টি বিভাগ নিয়ে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। যেমন হচ্ছে আইন বিভাগ, আইন বিভাগ কি করে? আইন প্রণয়ন করে। শাসন বিভাগ, শাসন বিভাগ হচ্ছে শাসন কার্য পরিচালনা করে, এবং বিচার বিভাগ হচ্ছে বিচার প্রদান করে। এই 3টা বিভাগ অবশ্যই সরকার গঠন করার জন্য অত্যাবশ্যকীয়। এখন দেখো হচ্ছে সরকার আরো কিছু দায়িত্ব, যেমন হচ্ছে সরকার সকল রাষ্ট্রের গঠন একই, কিন্তু রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রতিটা রাষ্ট্রের জন্য আলাদা আলাদা সরকার বিদ্যমান। যেমন কোনো দেশে হচ্ছে এককেন্দ্রিক সরকার, কোনো দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার, কোনো দেশে সংসদীয় সরকার, তেমনি আমাদের বাংলাদেশে হচ্ছে সংসদীয় সরকার বিদ্যমান। অর্থাৎ সংসদীয় সরকারের আরেকটা নাম হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার, অর্থাৎ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক শাসন করা হয়, সেই জন্য সেটাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হয়। আর রাষ্ট্রের সকল কাজ করার পরিকল্পনাই হচ্ছে সরকারের মুখ্য বিষয়। এখন দেখো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে একটি দেশের চরম পরম সর্বোচ্চ ক্ষমতাকে বোঝায়। যেমন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান, এবং রাষ্ট্র গঠনের চতুর্থ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। একটি রাষ্ট্রের চরম পরম সর্বোচ্চ ক্ষমতাকে হচ্ছে সার্বভৌমত্ব বলে থাকে। সার্বভৌমত্বের 2টা দিক আছে, এক হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, আর একটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে কি বুঝো? দেখো, রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ নিষেধ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করবে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যে অভ্যন্তরীণ বিভিন্ন আদেশ নিষেধ আসে, যেগুলো হচ্ছে আমাদের জারি করতে হয়, কাদের উপর করতে হয়? ব্যক্তি বা কোনো সংস্থার ওপর, সেটাকে বলে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। তারপর বাহ্যিক সার্বভৌমত্ব, যেটা কিনা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে, অর্থাৎ অন্যান্য দেশ যাতে আমাদের যে দেশগুলো আছে সেগুলোতে কোনো ক্ষতি করতে না পারে, সেগুলোর জন্য বাহ্যিক সার্বভৌমত্ব কাজ করে থাকে। এরপর দেখো রাষ্ট্রের উৎপত্তি। এই যে রাষ্ট্রের উৎপত্তি, এই টপিক থেকে তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই একটা হলেও সৃজনশীল চলে আসে। আমাদের রাষ্ট্রের উৎপত্তির মধ্যে আমরা 4 ধরনের মতবাদ সম্পর্কে জানবো, যে 4 ধরনের থেকে কম্পারিজম সব কিছুর মধ্যে এগুলো চলে আসে। তো আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তাই চলো শুরু করি। রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্র কখন উৎপত্তি হয়েছে তা বলা কঠিন, এটা কেউই বলতে পারবে না। রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত, ইতিহাস, রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রদান করেছে। যেখানে উল্লেখযোগ্য কিছু মতবাদ হলো ঐশী মতবাদ, যেটাকে বিধাতা সৃষ্টিমূলক মতবাদ বলা হয়। বল বা শক্তি প্রয়োগ মতবাদ, যেখানে বলা হয়েছে যে রাষ্ট্রকে কোনো ব্যক্তি বা কোনো দল গোষ্ঠী জোরপূর্বকভাবে হচ্ছে তৈরি করেছে। অথবা সামাজিক যে চুক্তিমূলক মতবাদ রয়েছে, এছাড়া ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন হচ্ছে ঐশী মতবাদ। একটু আগে আমরা বলেছি ঐশী মতবাদ হচ্ছে সেই ধরনের মতবাদ যেখানে রাষ্ট্র কর্তৃক, অর্থাৎ বলা হয় যে বিধাতা স্বয়ং কাউকে হচ্ছে পাঠিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, তাকে অমান্য করলে বিধাতাকে অমান্য করা হয়। কিন্তু এটা গ্রহণযোগ্য মতবাদ নয়। তবুও আমরা দেখি রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ হচ্ছে ঐশী মতবাদ। এই মতবাদে বলা হয় বিধাতা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং পরিচালনার জন্য কি একজন শাসন প্রেরণ করেছে, অর্থাৎ বিধাতা কর্তৃক একজন শাসক এই রাষ্ট্রের মধ্যে পরিচালিত চলে এসেছে, যে কিনা হচ্ছে শাসন করবেন, এবং শাসক তার প্রতিনিধি বা কাজের জন্য স্রষ্টার নিকট দায়ী থাকবে, জনগণের নিকট নয়। নর্মালি আমাদের দেশে যে শাসন ব্যবস্থা রয়েছে, যেমন হচ্ছে গণতান্ত্রিক, সেখানে জনগণের শাসন বিদ্যমান থাকে। কিন্তু ঐশী মতবাদে বলা হয়েছে যে শাসক যে সে হচ্ছে নিজেই প্রতিনিধিত্ব করবেন, এখানে সে স্রষ্টার কাছেই শুধু দায়বদ্ধ থাকবেন, জনগণের নিকট না। এবং শাসককে নির্দেশ অমান্য করা মানেই হচ্ছে স্রষ্টাকে অমান্য করা। এই জিনিসটা এই মতবাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। বিধাতার সৃষ্টিমূলক মতবাদও বলা হয়, অর্থাৎ ঐশী মতবাদের আরেকটা নাম হচ্ছে বিধাতার সৃষ্টিমূলক মতবাদ। এখন শাসক বলতে ঐশী মতবাদে বোঝানো হয় রাষ্ট্রপ্রধান অথবা ধর্মীয় প্রধান।
রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে বিপজ্জনক, অগণতান্ত্রিক অর্থাৎ অযৌক্তিক সমালোচনা বলে আখ্যায়িত করেছেন, যেখানে তাদের মধ্যে বলা হয়েছে যেখানে জনগণের নিকট শাসক দায়ী থাকে না সেখানে স্বৈরাচারী শাসন বা স্বৈরা শাসনের সৃষ্টি হয়। অর্থাৎ যেখানে জনগণের মতামতের প্রাধান্য থাকে না অবশ্যই সেখানে একনায়কতান্ত্রিক অথবা স্বৈরাচারী শাসনের তৈরি হয়ে যায়। তারপর দেখো বল বা শক্তি প্রয়োগ মতবাদ। বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হচ্ছে বল ও শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। অর্থাৎ বল বা কারো উপর জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিয়ে যেরকম আমরা বলি বল বা শক্তি প্রয়োগ করছে, তেমনই রাষ্ট্র এখানে মূল বক্তব্য ছিল যে বল ও শক্তি প্রয়োগের মাধ্যমেই কি রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র কি টিকে আছে। অর্থাৎ যে বিত্তবান বা বিত্তশালী যারা হচ্ছে যুদ্ধ বিগ্রহ করে বিত্তবান ব্যক্তিরা রয়েছেন তারা হচ্ছে বলের মাধ্যমে নিজেদের জোরের মাধ্যমে এই রাষ্ট্র টিকিয়ে রেখেছে। সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধ বিগ্রহ বল প্রয়োগের মাধ্যমে দুর্বলদের ওপর নিজেদের যে আধিপত্য প্রতিষ্ঠা করে সেটাই হচ্ছে এটার মূল বক্তব্য। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রের জন্ম, যেটা কিনা বল বা শক্তি প্রয়োগ মতবাদের একটি উদ্দেশ্য। সমালোচকরা ক্ষতিকর, অযৌক্তিকর, ভ্রান্ত বলে এটাকে আখ্যায়িত করেছেন। অর্থাৎ এটাও রাষ্ট্র গঠন করার জন্য গুরুত্বপূর্ণ মতবাদ নয়। এখানে বলেন যে শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্র টিকে থাকতো তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারতো না। আসলে শক্তির বলে নয়, সম্মতির ভিত্তিতেই কি রাষ্ট্র টিকে থাকতে পারে। তাহলে এই মতবাদটিও অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তারপর দেখো সামাজিক চুক্তিমূলক মতবাদ। অর্থাৎ সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে জনগণের যে চাহিদা মেটানোর জন্য একটা চুক্তির মাধ্যমে যে রাষ্ট্র গঠন করা হয়েছে সেটাকে সামাজিক চুক্তিমূলক মতবাদ বলে আখ্যায়িত করেছেন। এটার প্রবর্তক তিনজন ছিলেন। এক হচ্ছে ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস, জন লক, ফরাসি দার্শনিক জ্যাক রুসো। ঠিক আছে, তো এই সামাজিক চুক্তিমূলক মতবাদের প্রবর্তক কারা? ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস, জন লক এবং ফরাসি যে দার্শনিক ছিলেন জ্যাক রুসো। এখন দেখো প্রকৃতির রাজ্যে বসবাস করত যারা, তারাই হচ্ছে রাষ্ট্র সৃষ্টি করেছে। রাষ্ট্রের আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। তৎকালীন সময়ে যখন রাষ্ট্র গঠন করা হয়েছিল, মানুষের সমাজে বসবাস একতাবদ্ধভাবে হয়েছিল, তখন কেউ আইন ভঙ্গ করলে সেখানে রাষ্ট্রের কোনো শাস্তি দেওয়ার কোনো বিধান ছিল না। এজন্য মানুষের মতামতের ভিত্তিতে এইখানে সামাজিক চুক্তিমূলক মতবাদের সৃষ্টি হয়েছে এই ধারণা বলে মনে করেন। বিশৃঙ্খলা, মানুষ স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিক হয়ে উঠেছিল, যার কারণে এই মতবাদের উদ্ভব হয়েছে। আর এই মতবাদের ভিত্তিতে রাষ্ট্র গঠন করা হয়েছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে দুর্বলদের ওপর সবলের অত্যাচার ছিল, প্রকৃতির রাজ্যের সাথে অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তির জন্য রাষ্ট্রের তৈরি হয়। অর্থাৎ এখানে যে সমস্যাগুলো দেওয়া আছে এই কারণে হচ্ছে রাষ্ট্রের তৈরি হয়, এটা সামাজিক চুক্তিমূলক মতবাদে বলা হয়েছে। নিরাপত্তার বিনিময়ে নিজেদের শাসন করার জন্য স্বার্থ সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে। অর্থাৎ নিজেদের যখন নিরাপত্তার প্রয়োজন বলে মনে করেছেন তখনই তারা একজন মানুষ বা সরকার কর্তৃক তারা নিজেদের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, যেটা কিনা সামাজিক চুক্তিমূলক মতবাদের অপরিহার্য বিষয়। অর্থাৎ এই যে মতবাদটা এটাও অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছিল। এরপর দেখো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ বলার আগে বিবর্তন সম্পর্কে তোমার জানতে হবে। বিবর্তন মানে হচ্ছে কোনো কালের পরিক্রমে যেটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যেমন হচ্ছে আগে রাষ্ট্র কেমন ছিল, এখন কেমন হচ্ছে, বর্তমানে মানুষের অবস্থা কেমন, আগে কেমন হচ্ছে, এই যে পার্থক্য বা পরিবর্তনটা সেটাই হচ্ছে বিবর্তন। অর্থাৎ এটার মূল বক্তব্য ছিল রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি। অর্থাৎ রাষ্ট্র কোনো কারণে সৃষ্টি হয়নি, সমাজে বিভিন্ন স্তরের শক্তি উপাদানের বিবর্তন থেকে কি রাষ্ট্রের সৃষ্টি। অর্থাৎ সমাজের প্রয়োজনের তাগিদে, পরিবর্তনের তাগিদে মানুষ যখন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তখনই হচ্ছে বিবর্তনমূলক রাষ্ট্র বা ঐতিহাসিক মতবাদের সৃষ্টি হয়েছে, যে উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। অর্থাৎ যে উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি সেগুলো কি কি? সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক রাজনৈতিক চেতনা, কার্যকলাপ, এইগুলো সবগুলো সমন্বয়ে অর্থাৎ সবগুলো উপাদানের সমন্বয়ে কি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের তৈরি হয়েছে।
এজন্য ডক্টর গার্নার বলে রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি, ঐতিহাসিক ক্রমবিবর্তন ফলেই কি উৎপত্তি হয়েছে। অর্থাৎ এর আগে যে তিনটা মতবাদ আমরা পড়েছি সেই তিনটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য মতবাদ, যেটা কিনা অধ্যাপক গার্নার, ডক্টর গার্নার বলেছেন। সবচেয়ে যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য মতবাদও এটাকে বলা হয়েছে। রাষ্ট্র উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায় আসলে বর্তমান রাষ্ট্রের বহু যুগের বিবর্তনের ফলে। অর্থাৎ আমরা আগেও বললাম যে আগে রাষ্ট্র যেমন ছিল এখন রাষ্ট্র এরকম নাই। তো এই জিনিসগুলো তোমার দেখেই হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের সৃষ্টি হয়েছে এবং এটাকে গ্রহণযোগ্য মতবাদ বলে আখ্যায়িত করেছেন। এরপর দেখো সরকারের ধারণা। একটু আগে আমরা বলেছি সরকার হচ্ছে রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া কোনো রাষ্ট্র গঠন করা যায় না। সরকার রাষ্ট্র গঠনে একদম গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান। সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ দেশের মধ্যে ভূখণ্ড থাকবে, জনসমষ্টি থাকবে, সার্বভৌমত্ব থাকবে, কিন্তু সরকার যখন সেটা পরিচালনা করতে পারবে তখনই এটা পরিপূর্ণভাবে রাষ্ট্র গঠন হবে। এখন এই সরকার তিনটা বিভাগ দ্বারা সম্পাদন করা হয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ হচ্ছে যে বিভাগ আইন তৈরি করে বা আইন প্রণয়ন করে। শাসন বিভাগ হচ্ছে এই যে আইনটা তৈরি হয়েছে এটা প্রণয়ন করবে এবং অপরাধীকে শাস্তির কার্য পরিচালনা করবে। অর্থাৎ তারপর হচ্ছে আমরা বিচার বিভাগে যাব, যেটা কিনা অপরাধীকে শাস্তি বা নিরপরাধীকে যুক্তি ন্যায় বিচারে প্রতিষ্ঠা করবে। এখন দেখো সরকার বলতে সেই জনগোষ্ঠীকেই বোঝায়। এখন আমরা সরকারের সংজ্ঞা পড়ব। অর্থাৎ সরকার বলতে সেই জনগোষ্ঠীকেই বোঝায় যারা রাষ্ট্রের আইন প্রণয়ন করে, শাসন পরিচালনা করে এবং বিচার প্রতিষ্ঠার সাথে কে জড়িত। অর্থাৎ এখানে আইন প্রণয়ন করা হবে, শাসন বিভাগে শাসন পরিচালনা করা হবে এবং বিচার বিভাগে বিচার কার্য সম্পাদন করা হবে, তখনই আমরা তাকে সরকার বলবো। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে কে জনগণের মাধ্যমে, অর্থাৎ জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হয় সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। আর সেখানে সরকার প্রতিনিধি হিসেবে কে কাজ করে। এখন আমরা সর্বশেষে সরকার রাষ্ট্র সম্পর্ক জানব এবং এর পার্থক্য তুলে ধরব। প্রাচীনকালে রাষ্ট্র ও সরকার সম্পর্কে পার্থক্য করা হতো না। অর্থাৎ প্রাচীনকালে কি সরকার এবং রাষ্ট্রের মধ্যে কোনো সম্পর্কে পার্থক্য দেখা যেত না, কিন্তু আসলে কিছু গঠনগত, জনসমষ্টিগত, স্থায়ীগত কিছু পার্থক্য আছে যা আমরা এখন দেখব। ফ্রান্সের চতুর্দশ লুই বলেন আমি রাষ্ট্র। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যেটা কিনা এমসিকিউ অথবা কতে আসে, যে ফ্রান্সের চতুর্দশ লুইয়ের মতে রাষ্ট্র সম্পর্কিত একটি বক্তব্য আছে, সেটা কি, অথবা আমি রাষ্ট্র এই কথাটি কে বলেছেন এইটা। এখন দেখো, তবে আধুনিক কালে রাষ্ট্র ও সরকারের মধ্যে কি যথেষ্ট পার্থক্য রয়েছে। যেমন সরকার বলতে গঠনগত দিক থেকে সরকার বলতে কি বুঝো? সরকার বলতে সরকার রাষ্ট্রের একটি কি উপাদান এবং এটি একটা তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান। আর রাষ্ট্র বলতে কি বুঝো? রাষ্ট্র হচ্ছে চারটা উপাদানের সমন্বয়কে গঠিত। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সরকারের মধ্যে একটা, সরকার হচ্ছে রাষ্ট্রের কি একটা উপাদান। এখন হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি কিভাবে সরকার গঠিত হয়? যেমন সরকার গঠিত হয় আইন, শাসন, বিচার বিভাগ নিয়ে, কিন্তু রাষ্ট্র গঠিত হয় জনগণ নিয়ে। সরকার পরিবর্তনশীল, সরকার অস্থায়ী। সরকার স্থায়ী থাকবে না, কিন্তু রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান। সরকারের ধরন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন নিয়মতান্ত্রিক উপায়ে হতে পারে। কোনো দেশে গণতান্ত্রিক, কোনো দেশে একনায়কতান্ত্রিক, এগুলো ভিন্ন ভিন্ন কে হতে পারে, কিন্তু রাষ্ট্রের ধরন সব সময় সব জায়গায় কি একই থাকবে। তারপর সরকার রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার বাস্তবায়নকারী থাকবে, কিন্তু রাষ্ট্র সার্বভৌমত্ব ক্ষমতার কে অধিকার হবে। সরকার হচ্ছে মূর্ত। সরকারের ধারণা কি? মূর্ত। আর রাষ্ট্রের ধারণা হচ্ছে বিমূর্ত। সরকার দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, কিন্তু রাষ্ট্রকে দেখা যায় না, কল্পনা করা যায় অথবা অনুভব করা যায়। আজকের ক্লাসটি এখানেই শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এছাড়া কোর্স ফি দিয়ে আইটিকে স্কুলকে সাপোর্ট করতে পারো, নিজের সামর্থ্য অনুযায়ী কোর্স ফি প্রদান করতে পারো। এছাড়া নির্ধারিত ফি পরিশোধ করলে যুক্ত হতে পারবে আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে। এই ব্যাচে আমরা টার্গেট দেই, হোমওয়ার্ক সিডাব্লিউ দেই, প্রবলেম সলভ করি, মনিটর করি, এক্সাম নেই। পড়তে হবে না কোনো প্রাইভেট ব্যাচে কিংবা হচ্ছে টিউশন কিংবা কোনো কোচিং সেন্টারে। আজকের মতো আল্লাহ হাফেজ।